আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের বিজ্ঞান ইউনিটের যে আইসিটির কন্ট্রিবিউশনটুকু রয়েছে সেটুকু নিয়ে। এবং আমরা জানি বিগত সালগুলোতে সি ইউনিটে, বিজ্ঞান ইউনিটে আইসিটি সর্বমোট 5টি প্রশ্ন পড়েছে। তো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1.25, অর্থাৎ সর্বমোট 6.25। সো সংখ্যার বিচারে বা নাম্বারের বিচারে সেটা নগণ্য মনেই হতে পারে, তবে আমি একটু রিকোয়েস্ট করব যে এটাকে আরেকবার ভেবে দেখার। এই কারণে ভেবে দেখার যে ধর হচ্ছে যে হচ্ছে কাটিং মার্কসের কারণে বাদ পড়ে যাচ্ছে 1-2 মার্কসের কারণে, তার ক্ষেত্রে এটা ফ্যাক্ট হতে পারে। আবার এমনও হতে পারে যে যার হচ্ছে এটা ভালো সাবজেক্ট লাগবে তার ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো আমরা বিগত সালগুলোতে যে সি ইউনিটে, বিজ্ঞান ইউনিটে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সম্পর্কে সলভ করব। আমি ফার্স্টে চলে আসছি। এখানে আমরা খেয়াল করে দেখি আমাদের এখানে যে কনসেপ্টগুলো রয়েছে, কনসেপ্টগুলোতে আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি, আমরা স্লাইড ওয়াইজ চলে যাচ্ছি। আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয়। আমরা জানি মিডিয়া মূলত দুই ধরনের, ওয়্যার এবং ওয়্যারলেস। এই ওয়্যারলেস আবার 3 ধরনের, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো টেলিভিশনের রিমোটে যে ফরম্যাটটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড। কি ব্যবহার করা হয়? ইনফ্রারেড। আশা করি বুঝতে পেরেছি। তারপরের প্রশ্নে আমরা যাই। সেখানে একটা সরলীকৃত মান জানতে চেয়েছে। সরলীকৃত মান, আমরা জানি সরলীকৃত মানের জন্য আমরা আগে যে ফাংশনটা আছে সেটাকে তুলে ফেলি। এবং এখানে খেয়াল করে দেখো, সরলীকরণের জন্য এ বি এর উপরে যে বারটা রয়েছে একটু খেয়াল করে দেখবা। এই বারটা বা কমপ্লিমেন্টটা বা প্রাইমটা যদি ভেঙে ফেলি ডি মর্গানসের ল অনুযায়ী, তাহলে গুণটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ঠিক আছে, এতটুকু লিখলাম। তারপরে বাকি যা ছিল তা লিখছি। এবার আমরা কি করছি, এ বারের সাথে এ এবং যথাক্রমে বি কে গুণ করব, বি বারের সাথে এ এবং বি বারকে গুণ করব। তো গুণ করলে কি দাঁড়ায়? গুণ করলে দাঁড়াচ্ছে এ বার এ প্লাস এ বার বি প্লাস এ বি বার প্লাস বি ইন্টু বি বার। আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি এ ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0, বি ইন্টু বি বার ইজ ইকুয়াল টু 0। মৌলিক উপপাদ্য যেখানে বোঝানো হচ্ছে পরস্পর বিপরীত দুইটা চলক গুণ হলে কত হয়? 0। আর অবশিষ্ট থাকছে এ বার বি প্লাস এ বি বার। এখান থেকে আমরা জানতে পারি বিভাজন উপপাদ্য অনুসারে এক্সরের ক্ষেত্রে বিভাজন উপপাদ্য অনুসারে এ এক্সর বি ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। সো প্লিজ খেয়াল করে দেখো, এ বার বি প্লাস এ বি বার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা এখানে খুব স্পষ্টত দেখতে পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার মানে কি দাঁড়াচ্ছে? এ এক্সর বি, এ এক্সর বি। ওকে, সো প্লিজ আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, যেখানে লেখা আছে পারসেপ্ট্রন অর্থ কি। মানুষের যেমন নিউরন রয়েছে, কম্পিউটারেরও নিউরন রয়েছে। তো কম্পিউটারের নিউরনকে বলা হয়, কৃত্রিম নিউরনকে বলা হয় পারসেপ্ট্রন। ঠিক আছে, এটা হচ্ছে এই চ্যাপ্টার 1 এর কনসেপ্ট। এটা হচ্ছে দেখবা বোর্ড বইয়ের 14 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কম্পিউটারের কৃত্রিম নিউরনকে বলা হয় পারসেপ্ট্রন, এবং অনেকগুলো পারসেপ্ট্রন মিলে যা তৈরি হয় সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের 3টা অংশ, ইনপুট স্তর, লুকায়িত স্তর, আউটপুট স্তর। লুকায়িত স্তরে অনেক ইনফরমেশন দিয়ে যদি একটা যন্ত্রকে তৈরি করা হয়, শেখানো হয়, তাহলে সেটাকে বলা হয় ডিপ লার্নিং। কি বলা হয়? ডিপ লার্নিং। একটা মেশিনকে 3 পদ্ধতিতে শেখানো হয়: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রেনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজডে তাকে উদাহরণ দিয়ে শেখানো হয়, আনসুপারভাইজডে তাকে কাজ করতে দেওয়া হয় নিজের মতন করে, উদাহরণ দেওয়া হয় না। আর রেনফোর্সমেন্ট লার্নিং এ সে ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে সে সেটাকে সংশোধন করে ফেলে। সো এখান থেকে এই 14 নম্বর পৃষ্ঠা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল যেগুলো নিয়ে আমি একত্রে আলোচনা করে দিলাম। এখানে বলা হচ্ছে নিচের কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয় না। HTML ট্যাগের ক্ষেত্রে 4 ধরনের ট্যাগ রয়েছে যাদের ক্লোজিং ট্যাগ নাই। একটা হচ্ছে মেটা ট্যাগ, ওয়েবসাইটের ওয়েব পেজে বাংলা লেখাকে সাপোর্ট করানোর জন্য এটা ব্যবহার করা হয়, যার অ্যাট্রিবিউট হচ্ছে চার সেট UTF-8। এটা নিয়ে বোর্ড বইয়ের 139 নম্বর পৃষ্ঠা লেখা আছে। এবং ইমেজ ট্যাগ রয়েছে, যেটা ছবি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এর অত্যাবশ্যক অ্যাট্রিবিউট নেম হচ্ছে সোর্স, যেটা ছবি প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। একটা বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ কি? ওয়েবসাইটের ওয়েব পেজে কোনো লেখা যদি আলাদা লাইনে প্রদর্শন করতে চাও তাহলে ব্রেক ট্যাগ ইউজ করা হয়। আরেকটা ট্যাগ হচ্ছে কি HR ট্যাগ, হরিজেন্টাল রুল। সো HR ট্যাগ বেসিক্যালি ব্যবহার করা হয় কোথায়? সেটা হচ্ছে ধরো বিশেষ কোনো কম্পোজিশন বা প্যারাগ্রাফের ক্ষেত্রে সেই হেডিংটা লেখার পর আমরা কি লেখাটার দাগ দিতে চাই, মোটা করতে চাই, কালার করতে চাই। সো এই সকল কাজের জন্য HR ট্যাগ ইউজ করা হয়। এই 4টা ট্যাগের ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। তাহলে উত্তর কি হবে? এই সবগুলোরই। পরবর্তী প্রশ্ন, এখানে একটা
সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল প্রোগ্রামিং লেখা আছে, বলা হয়েছে কারো মান যদি 80 সমান 82 থেকে বড় হয় তাহলে এ প্লাস, আর যদি 40 এর নিচে হয় তাহলে কি ফেল। ঠিক আছে, যেমন অ্যাডমিশন টেস্টে 40 এর নিচে পেলে ফেল। তবে মাঝখানে যে গ্রেডিংস গুলো থাকে এ মাইনাস বি সি, এখানে কিন্তু সেরকম কিছু উল্লেখ করা না। এখানে বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট যদি 80 উপরে পাই তাহলে এ প্লাস, 40 এর নিচে পেলে ফেল, আর বাকিরা হচ্ছে পাস। এখানে বলা হয়েছে এর মান যদি 70 হয়, 70 হলে তাহলে কি 70, তাহলে সে তো এ প্লাসও না ফেলও না, তাহলে সে কি পাস। ওকে, পরবর্তী প্রশ্ন, এখানে দুইটা বিয়োগফল জানতে চেয়েছে। বিয়োগফলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে কি, আমরা ক্যালকুলেটর যে পদ্ধতি শিখে এসেছি, কিন্তু অনেকে ক্যালকুলেটর পদ্ধতির সাথে অভ্যস্ত হয়ে এসেছো, কিন্তু তাদের জন্য সমবেদনা, কেননা অ্যাডমিশনে তো ক্যালকুলেটর অ্যালাউ না, তাই না? সো অ্যাডমিশনে ফুললি বেসিক মেনটেন করেই আমাকে অ্যান্সার করা লাগবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে আমরা অ্যাডমিশনের যে ফরম্যাটটার সাথে অভ্যস্ত, সেটা হচ্ছে কি যে দশমিক কিন্তু ক্যালকুলেটর থাকলেও পারত না। হ্যাঁ, তো আমরা যে ফরম্যাটে এখন বিয়োগ করব সেই ফরম্যাটটা হচ্ছে যে যেখানে অঙ্কগুলো নাই সেখানে 0 দিয়ে কভার করে দিব, এরপরে বিয়োগগুলো করব। সো বিয়োগগুলো করার ক্ষেত্রে মনে রাখবো যে বেস বা ভিত্তি অনুসারে আমাদেরকে বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগ হয়তোবা তোমরা এর আগে কখনো শেখো নাই। তো দেখি, একটু খেয়াল করে দেখি, 1 থেকে 0 মাইনাস করলে 1, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 1 মাইনাস করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে 1। 0 থেকে 1 মাইনাস করা যায় না। ছোট থেকে মনে রাখবে, কখনো ছোট থেকে যদি বড় অঙ্ক বিয়োগ করা না যায়, সেক্ষেত্রে বেস বা ভিত্তি ধার নিতে হয়। বেস বা ভিত্তি কত? 2, তাই 2 ধার নিলাম। 8 থাকলে 8 ধার নিতাম। তো 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এরপরে বিবেচনায় রাখতে হবে আমি কয়টি বেস বা ভিত্তি ধার নিয়েছি, কয়টি 2 ধার নিয়েছি, কয়টি? একটি। তাহলে 1 ফেরত দাও, 1 থেকে 1 মাইনাস করলে 0, দ্যাটস ইট। সো এখানে অ্যান্সার কি 1 1 0, মানে বামে 0 তো কোনো মূল্য নাই, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে 110.01 কই আছে, এই যে দেখো 110.01। ওকে, হয়তো বা এখানে অপশনের টাইপিং এর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকতে পারে, তবে অ্যান্সারটা আমরা একটা কাউন্ট করে নিব। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যখন দুইটা ইনপুট নিয়ে আলোচনা করা হয়, দুইটা ইনপুট যদি থাকে তাহলে তার ইনপুটের জন্য সারি হয় 4টি। কয়টি হয়? 4টি। এবং 4টির মান বসানো খুব কঠিন কিছু না, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো যে মৌলিক গেট কয়টি? 3টি। ঠিক আছে, সেই 3টি গেটের নাম কি? একটি হচ্ছে অর গেট, নাকি? অর গেটের আউটপুট কি হয়? a প্লাস বি। একটি হচ্ছে কি গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুট কি হয়? a ইন্টু বি। তো মৌলিক গেটের যে দুইটি গেট রয়েছে, নটের তো দুইটি ইনপুট হওয়া সম্ভব না, অর এবং অ্যান্ড। অরের ক্ষেত্রে আমরা দেখি 0 এবং 0 যোগ করলে কত হয়? 0। 0 এবং 0 গুণ করলে অ্যান্ড এর ক্ষেত্রে কত হয়? 0। ঠিক আছে, এবং অরের ক্ষেত্রে 1 প্লাস 1 যোগ করলে কত হয়? 1, এবং অ্যান্ড এর ক্ষেত্রে 1 প্লাস 1 যদি গুণ করি পরস্পরের সাথে তাহলে কত হয়? 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, মৌলিক গেটের ক্ষেত্রে তাদের প্রথম সারিতে, তার প্রথম সারি মৌলিক দুইটা গেটের একই, প্রথম সারি এবং শেষ সারি একই। ঠিক আছে, এটা একটা জিনিস মাথায় রাখবো। আমরা আরেকটা জিনিস এখানে বিবেচনায় রাখবো, দুটি সার্বজনীন গেট রয়েছে, নর এবং ন্যান্ড। নর এবং ন্যান্ড, নরে আউটপুট কি বের হয়? a প্লাস বি বার, ও ন্যান্ডে আউটপুট কি বের হয়? ন্যান্ডে আউটপুট বের হয় হচ্ছে a ইন্টু বি বার। ওকে, সো অর এবং অ্যান্ডে যে আউটপুট বের হয় নর এবং ন্যান্ডে কি ঠিক তার বিপরীত না? ঠিক তার বিপরীত না? হ্যাঁ, ঠিক তার বিপরীত। তাহলে নর এবং ন্যান্ডেরও প্রথম সারি এবং শেষ সারি কি হয়? একই হয়। সো যদি এমন কোনো ট্রুথ টেবিল পাও যার প্রথম সারি হচ্ছে 0, ঠিক আছে, তাহলে সেটাকে তুমি মৌলিক গেট হিসেবে বিবেচনায় রাখতে পারো। ঠিক আছে, কিন্তু এখানে অপশনে কি কোনো মৌলিক গেট রয়েছে? নাই। তাহলে সার্বজনীন গেটের ক্ষেত্রে দেখি, যদি উভয় ইনপুট 0 হয়, সকল ইনপুট 0 হয়, ঠিক আছে, নর এবং ন্যান্ডের সকল ইনপুট যদি 0 হয়, প্রথম সারিটা খেয়াল করি, এখানে কি কোনো 0 মান রয়েছে? মানে আউটপুট কি 0 রয়েছে? না। তাহলে এখানে এরপরে আমাকে যে পয়েন্টটাতে চলে যেতে হবে সেটা হচ্ছে কি সার্বজনীন গেটের কনসেপ্ট। সার্বজনীন গেটের ক্ষেত্রে আমি ভিন্ন একটা পদ্ধতিতে দুই ইনপুটের ক্ষেত্রে একটা কার্যকর পদ্ধতি শেখাবো। একটা হচ্ছে এক্সঅর গেট এবং একটা হচ্ছে কি এক্সনর গেট, এই দুজনের ক্ষেত্রে। তবে মনে রাখবা এই পদ্ধতি শুধু দুইটি ইনপুটের ক্ষেত্রে কার্যকর, 3 ইনপুটের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর নয়। এক্সঅরকে আমরা বিবেচনা করব বাড়িওয়ালার ক্ষেত্রে। কি হিসেবে বিবেচনা করব? বাড়িওয়ালা। ঠিক আছে, আর এক্সনরকে বিবেচনা করব মেস মালিক হিসেবে।
ধরো কোনো বাড়িওয়ালা ব্যাচেলারদের ভাড়া দেয় না, কোনো বাড়িওয়ালার কাছে দুইটা মেয়ে গেছে ভাড়া নিতে, ভাড়া দিবে না। মেয়ে ছেলে গেছে, বিবাহিত হাজবেন্ড ওয়াইফ দিবে, ছেলে মেয়ে গেছে দিবে, দুইটা ছেলে গেছে দিবে না। ওকে, আর মেস মালিক কাদের? তোমাদের। ঠিক আছে, যেমন দুইটা মেয়ে গেছে ভাড়া দিয়েছে, ছেলে মেয়ে গেছে দেয়নি, ছেলে মেয়ে গেছে ভাই বোন হলেও দিবে না, দুইটা ছেলে গেছে দিয়েছে। ওকে, সো আমি আশা করি যে আমি এই পদ্ধতিতে যেটা বললাম সেটা হয়তো কখনো তোমরা ভেবেও দেখোনি, এভাবে পড়োনি, এটা আসলে মনে রাখার জন্য। তো খেয়াল করে দেখো, এখানে যদি উভয় ইনপুট জিরো হয়, সকল ইনপুট যদি জিরো হয়, সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো কোথায় হচ্ছে? এক্সঅর গেটে হচ্ছে, তাহলে অ্যান্সার কত? এক্সঅর। ওকে, তাহলে প্রথমে কোনো ট্রুথ টেবিল পেলে তোমরা এইভাবে বিবেচনা করতে পারো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে লেখা আছে এরকম একটা অক্টাল বাইনারি মান দেওয়া আছে, সেই বাইনারি মানটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে ভ্যালুটা কি হবে? সেটা বাইনারি মানকে যদি অক্টালে কনভার্ট করি, কনভার্ট করার জন্য আমরা এই যে মাঝখানে যে বিন্দু রয়েছে, একে দশমিক বিন্দু বা র্যাডিক্স পয়েন্ট বলে, তিনটা করে বিট নিব। কয়টা করে বিট নিব? তিনটা করে বিট নিব। ঠিক আছে, তো তিনটা করে বিট নিব। বিট নেওয়ার পরে, বিট নেওয়ার ক্ষেত্রে মনে রাখবো যে মুভমেন্টটা দশমিক থেকে দুই দিকে হবে, শাহরুখ খানের মতন। ঠিক আছে, দশমিক থেকে দুই দিকে হবে। সো প্লিজ নিলাম, এবং প্রত্যেকটা অংশ থেকে মান বের হবে। মানগুলো বের করার প্রসেসটা হচ্ছে, যেমন আমি একটা অংশ করে দেখাই। এখানে যেমন লেখা আছে 0 1 0, এর নিচে তুমি লিখবা 1 2 4, প্রত্যেকটা নিচে ডান সাইড থেকে লিখবা অবশ্যই। লেখার পরে জিরোর নিচে যা আছে সেগুলো বাদ, অবশিষ্ট কি থাকলো? 2। তাহলে এর অ্যান্সার হবে 2। এটার অ্যান্সার 2 হলে এটার অ্যান্সারও কত হবে? 2। আরেকটা অংশ কি আছে? 1 0 1। তো এখানে যদি আমরা ডান সাইডে লিখি 1 2 4, জিরোর নিচে যদি যা আছে যদি কেটে দিই, কেটে দিলে প্লিজ আমরা আবার একটু যাই, জিরোর নিচে যা আছে তা যদি আমরা কেটে দিই তাহলে অবশিষ্ট কি থাকে? 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এবং মাঝখানে যে র্যাডিক্স পয়েন্টটা ছিল সেটা বসিয়ে দিব, তাহলে অ্যান্সার হচ্ছে 25.2। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, আইপি অ্যাড্রেস সম্পর্কে। কোন একটা আইপি অ্যাড্রেসকে কোন একটা ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটার একক ঠিকানা দুই ধরনের, আইপি অ্যাড্রেস এবং ডোমেন। আইপি কে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, ডোমেনকে তার নাম দিয়ে প্রকাশ করা হয়। আইপি মূলত দুই ধরনের, IPv4 এবং IPv6। IPv4 এবং IPv6। IPv4 এ মোট 4টি অংশে 8টা করে বিট থাকে। কয়টা করে বিট থাকে? 8টা করে বিট থাকে, অর্থাৎ সর্বমোট 32টি বিট থাকে। IPv6 এ 8টি অংশে 16টা করে বিট থাকে, অর্থাৎ 128টি বিট থাকে। কতটি বিট থাকে? 128টি। তো বলেছে IPv6 এ টোটাল বিট কয়টা? 128টা বিট। পরবর্তী প্রশ্ন, এখানে XY এর মান দেওয়া আছে, এখানে একটা ক্যালকুলেশনের কথা জানতে চেয়েছে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং অংশের। এই পার্সেন্টেজটা মানে, এই পার্সেন্টেজ মানে কেউ মনে করো না যে সেটা ভগ্নাংশের ক্ষেত্রে ব্যবহার, শতকরার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই পার্সেন্টেজ আসলে ভাগশেষ অর্থে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ভাগশেষ অর্থে। সো প্লিজ খেয়াল করে দেখি, এখানে ওয়াই এর মান হচ্ছে 10, তো 10% 4, অর্থাৎ 4 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি ভাগশেষ কত হয়? আমরা জানি 4 দ্বারা 10কে ভাগ করলে ভাগশেষ হয় 2। এখানে কোনো ভগ্নাংশ মান নেওয়া যাবে না, তাহলে ভাগশেষ কত? 2। তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটা বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে ভাগশেষ অর্থে। কিসের অর্থে? ভাগশেষ অর্থে। এবার একটা অংশ আছে yz বার প্লাস y বার z বার প্লাস yz। এই বুলিয়ান ফাংশনটি সরল করলে কি পাওয়া যায়? আগে সরল করার আগে এদের মধ্যে কি কমন পাই? কমন পাই হচ্ছে z বার। z বার কমন পেলে ব্র্যাকেটে কি থাকে? y প্লাস y বার প্লাস yz। ওকে, সো প্লিজ খেয়াল করে দেখি, আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি y প্লাস y বার মানে 1, তো ওটা তো কেটেই গেল, আর বাকি কি থাকলো? yz। এরকম অবস্থায় এসে অনেকে ক্যালকুলেশন টানতে পারে না, বাট সহায়ক উপপাদ্য অনুসারে এটা ক্যালকুলেশন নিয়ে আসা সম্ভব। তবে সেখানে দুইটা অংশ থাকা লাগবে, দুইটা পদ থাকা লাগবে, একজন থাকবে সিঙ্গেল, একজন থাকবে ডুয়েল। এবং এই দুইটা অংশে একটা অংশে একটি শুধু চলক, অপর অংশে দুইটি চলক, এবং যে চলকগুলো রয়েছে, যেখানে একটি চলক রয়েছে সেখানে যে চলকটি থাকবে দ্বিতীয় অংশে তার বিপরীত চলক থাকবে। যদি এমনটা হয় তাহলে এই নিয়মটি প্রযোজ্য। এটার একটি বিস্তারিত ব্যাখ্যা আছে, তবে এমসিকিউ এর জন্য এত বিস্তারিত ব্যাখ্যাতে যাওয়ার প্রয়োজন আমি দেখি না। তো মনে রাখবা, এখানে যে চলকটি রয়েছে এর বিপরীত একটা চলক দ্বিতীয় পদে রয়েছে। দ্বিতীয় পদে কি রয়েছে? জেড, সেটাকে আমরা কেটে দিব। ঠিক আছে, সহায়ক উপপাদ্য অনুসারে। ঠিক আছে, সহায়ক উপপাদ্য অনুসারে এখানে আমরা প্রথম যে চলকটি পেলাম
যেখানে ডুয়েল ছিল, দ্বিতীয় চলকে দুজন ছিল, তার মধ্যে তার বিপরীত অংশটুকুকে কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে কি থাকছে, জেড বার প্লাস ওয়াই। এটাকে ঘুরিয়ে লিখলে লিখতে পারি ওয়াই প্লাস জেড বার, ওয়াই প্লাস জেড বার। আশা করি উত্তরটা পেয়েছি। প্রথম যে চলকটি সিঙ্গেল থাকবে তাকে ধরে এই কাজটা করতে হবে। ওকে, এরপরে বলা হয়েছে কোনো নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহনের সক্ষমতাকে কি বলে? সক্ষমতাকে বলা হয় ব্যান্ডউইথ, এবং তাকে যার দ্বারা পরিমাপ করা হয় তাকে বলা হয় বিপিএস, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এরপরে একই ধরনের একটা প্রশ্ন আছে যেখানে পার্সেন্টেজ মানে ভাগশেষ, তারপরে এরকম একটা বাইনারি আছে, পরের সংখ্যা কি? বাইনারি যা আছে পরের সংখ্যা মানে কত? এক যোগ। এবং আমরা যোগের ক্ষেত্রে মাথায় রাখবো বেস বা ভিত্তি দুই মানে কি? দুইটা অঙ্ক থাকবে 0 আর 1, এবং এটাও মানে মাথায় রাখবো 0 বা 1 ছাড়া অন্য কোনো কিছু ব্যবহৃত হবে না। যোগ করতে গেলে দেখছি 1 + 1 কত হচ্ছে? 2, 1 + 1 2, কিন্তু 2 কি অ্যালাউ? সো যোগের ক্ষেত্রে আমি যে প্রক্রিয়া যোগ করছি সেখানে তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে। তো 1 + 1 2, 2 তো অ্যালাউ না, তাহলে সেক্ষেত্রে কি করব? বেস বা ভিত্তি যে 2, সে 2টা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 0। কত হয়? 0। কয়টা 2 বিয়োগ করেছি? কয়টা 2 বিয়োগ করেছি? একটা 2 বিয়োগ করেছি, সেটা নিয়ে আসলাম। আবার 1 + 1 2 হলো, আবার 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 বিয়োগ করেছি? একটা। আবার 1 + 1 2, 2 থেকে 2 মাইনাস করলে 0। কয়টা 2 মাইনাস করেছি? একটা, সে 1টা বসে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার দ্বারা হলো 1 0 0 0। আশা করি বুঝতে পারলাম। পরবর্তী অংশে চলে যাচ্ছি। সেখানে দেখছি যে একটা এবিসি এই সকল মান দেওয়া আছে। তো এখানে বুঝাতে চাচ্ছে এ এর মান 1, বি এর মান 1, সি এর মান যদি 1 হয় তাহলে এক্সঅর গেটে আউটপুট কি বের হবে? এক্সঅর গেটে যদি বা এক্সনর গেটে যদি ইনপুট 3টা থাকে তার ক্ষেত্রে যে নিয়মটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে কি, আগে কাউন্ট করতে হবে যে সর্বমোট কতটি 1 আছে। সর্বমোট কতটি 1 আছে? 3টা 1 আছে। এরপরে তোমরা বিবেচনায় রাখবা এক্সঅর এর ক্ষেত্রে জোড় হলে আউটপুট হয় 0 এবং বিজোড় হলে আউটপুট হয় 1। সো প্লিজ খেয়াল করে দেখো, এখানে এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, কয়টা 1 আছে? প্রশ্নটা কিন্তু কি, কতটি 1 আছে? কতটি 1 আছে? 3টা। 3টা কি জোড় না বিজোড়? 3টা। আমরা জানি এখানে যে 3টা হচ্ছে বিজোড়। বিজোড় মানে কত হবে? আউটপুট 1। ওকে, এক্স অর যদি এমন হয় এক্স নট ঠিক তার বিপরীত হবে। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? সেটাকে সার্ভার বলে। কি বলে? সার্ভার। ঠিক আছে, এবং সার্ভার হিসেবে তুমি হাব অথবা সুইচ ব্যবহার করতে পারবা। হাবে নিজস্ব বুদ্ধিমত্তা নাই, সুইচে নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। পূর্বে হাব ব্যবহার করা হতো, বর্তমানে সুইচ ব্যবহার করা হয়। ওকে, ওয়াকিটকি কি ধরনের ট্রান্সমিশনস মোডের উদাহরণ? ট্রান্সমিশনস মোডকে প্রবাহের দিক অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। সিমপ্লেক্স, সিমপ্লেক্সে কি হয়? সেন্ডার থেকে রিসিভারের দিকেই শুধু যায়। ঠিক আছে, একটু পরে আমরা এই সম্পর্কিত আরো কিছু উদাহরণ পাবো। ডুপ্লেক্স মানে দ্বিমুখী। এই ডুপ্লেক্স আবার দুই ধরনের, হাফ ডুপ্লেক্স। সেখানে কি হয়? সেন্ডার থেকে শুধু রিসিভারেই যায়, রিসিভার থেকে সেন্ডারে আসে কিন্তু একই সময়ে না, একই সময়ে না। আরেকটা রয়েছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে কি হয়? ফুল ডুপ্লেক্সে সেন্ডার থেকে রিসিভারে যায়, সেন্ডার থেকে রিসিভারে যায়, রিসিভার থেকেও সেন্ডারে আসে, এবং সেটা কি একই সময়ে, সেটা কি একই সময়ে। তো সিমপ্লেক্সের উদাহরণ কি? সিমপ্লেক্সের উদাহরণ হচ্ছে কি, যেমন টিভি বা রেডিও। টিভি বা রেডিওতে কি হয়? শুধু যাই, হ্যাঁ, আসে না। হাফ ডুপ্লেক্সের উদাহরণ কি? ওয়াকি টকি। কিসের উদাহরণ? ওয়াকি টকি। শুধু যাই সেন্ডারে, সেন্ডার থেকে রিসিভারে আসে, বাট একই সময় আসতে পারে না। সেন্ডার পাঠায় তারপরে রিসিভার পাঠাতে পারে। আর ফুল ডুপ্লেক্সের উদাহরণ কি? যেমন আমরা ফোন ইউজ করি, মোবাইল ফোন। ঠিক আছে, একই সাথে সেন্ডারও পাঠায়, রিসিভারও পাঠায়। তো এখানে বলেছে অকি টকি কি ধরনের উদাহরণ? হাফ ডুপ্লেক্সের উদাহরণ। একটু পরে কিন্তু আমরা ফুল ডুপ্লেক্সের একটা উদাহরণ পাবো, যেখানে একই সাথে সেন্ডার থেকে রিসিভারে যেতে পারে। সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে করলে গভর্নিং কমিটি অনলাইনে সবকিছু করছে, তার মানে এটা কি? ই গভর্নেন্স। খুব সিম্পল। তারপরে বলা হয়েছে ন্যান্ড গেটের লজিক গেটে দুইটি ইনপুটই যদি 1 হয়, ওই যে আমি বললাম না, যদি দুইটা চলক থাকে, এদের প্রথম সারি আমরা তো জানি 4টা সারি হয়। কয়টা সারি হয়? 4টা। একটা 0 একটা 1। ঠিক আছে, 0 0 1 1। তো দুইটাই যদি 1 হয়, ন্যান্ড গেট এবং নর গেটের ক্ষেত্রে আউটপুট কিন্তু সেম। তো সার্বজনীন গেট নর এবং ন্যান্ডের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম সারি কি হয়? নর এবং ন্যান্ডের 1 হয়, তো শেষ সারি কত হবে? 0। তো যদি দুইটি ইনপুটই 1 হয়, আমরা একটু খেয়াল করে দেখি, যদি দুইটি ইনপুটই 1 হয়, দুটো ইনপুটই 1 হলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত? আউটপুট হচ্ছে 0।
আমি প্রথম দিকের টিউটোরিয়ালে এটা বলেছি। তবে মোবাইল ফোন কোন কমিউনিকেশন করে একটু আগে আলোচনা করলাম, ফুল ডুপ্লেক্স। তারপরে আসছি অক্টাল পদ্ধতিতে 1 বাইটকে প্রকাশ করার জন্য কি প্রয়োজন হয়। আমরা জানি 1 বাইট মানে 8 বিট, তো আমি কাল্পনিক 8টা বিট লিখলাম। তো এটা একটা বাইনারি, এই বাইনারিটাকে যদি অক্টালে কনভার্ট করতে চাই, দশমিক কোন দিকে নাই মানে কি ডান দিকে আছে, তো 3 বিট করে নিব ডান সাইড থেকে। 3 বিট করে নিলে 3টা স্লট তৈরি হয়, 3টা স্লটের জন্য 3টি করে অক্টাল মান পাবো। তাহলে কয়টা করে অক্টাল মান পাবো? 3টা করে। ওকে, তাহলে অক্টাল পদ্ধতিতে 1 বাইটকে প্রকাশ করার জন্য কতটি অক্টাল অঙ্ক প্রয়োজন? 3টি। এরপরে আসছে কোন ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেসকে কি বলে। আমরা চতুর্থ প্রজন্মে প্রত্যেকটি ফোনেরই একটি আইপি অ্যাড্রেস আছে। একটি ফোন যখন একটি ফোনের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয় সেটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। কি বলা হয়? আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল। অন্যের লেখা বা গবেষণা লব্ধ ফলাফলকে নিজের নামে চালিয়ে দিচ্ছ, ঠিক আছে। যেমন রবীন্দ্রনাথ কোনো কবিতা লিখেছে, সেটা তুমি তার থেকে 2টা লাইন লিখে তুমি পোস্ট করেছো ফেসবুকে, কিন্তু তার ক্রেডিট দাওনি তাকে, তাহলে এটা কি? প্লেজিয়ারিজম। সেটাকে কি বলা হচ্ছে? প্লেজিয়ারিজম। তারপরে পরবর্তী অংশে চলে যাচ্ছি আমরা। এখানে দেখছি যে গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কি। আমরা জানি হেডার ফাইল দুইটার সাথে আমরা পরিচিত, একটা হচ্ছে stdio.h হেডার ফাইল এবং আরেকটা হচ্ছে কি conio ডট হেডার ফাইল। তো stdio তে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় scanf, এখানে ব্যবহার করা হয় gets। এখানে আউটপুটের জন্য ব্যবহার করা হয় printf, এখানে ব্যবহার করা হয় puts। এখানে পুরো প্রোগ্রামকে শেষ করার জন্য ব্যবহার করা হয় রিটার্ন 0, এখানে ব্যবহার করা হয় গেট সিএইচ। সো গেট সিএইচ কার কমান্ড? তাহলে গেট সিএইচ বেসিক্যালি তাহলে দাঁড়াচ্ছে গেট সিএইচ হচ্ছে কনিওর অংশ, তাহলে গেট সিএইচ কনিও হেডার ফাইলের হবে। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? আমরা জানি হটস্পট প্রযুক্তি 3 ধরনের, ব্লুটুথ, ওয়াইফাই এবং কি ওয়াইম্যাক্স। ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। সো এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী ব্লুটুথকে বলা হয় প্যান, কেননা প্যান হচ্ছে মূলত 10 মিটারের মধ্যে বিস্তৃত, ঠিক আছে। এবং ব্লুটুথও কিন্তু কত মিটার পর্যন্ত বিস্তৃত? 10 মিটার, 3 থেকে 10 মিটার পর্যন্ত বিস্তৃত, এটাকে কি বলা হয়? প্যান। ওয়াইফাই কে বলা হয় ল্যান, কারণ ল্যানের বিস্তৃতি হচ্ছে 1 কিলোমিটার। কত কিলোমিটার? 1 কিলোমিটার। এবং এখানে যে আমরা ওয়াইফাই ব্যবহার করছি, সেই ওয়াইফাইও কিন্তু 300 মিটার পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারে। এই 300 মিটার কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই, তাই ওয়াইফাইকে কি বলা হয়? ল্যান, ঠিক আছে। এরপর আসছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এটা মূলত 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং একইভাবে আমরা জানি ওয়াইম্যাক্স হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত ডেটা ট্রান্সমিট করে। তাই ম্যানের উদাহরণ MAN, ম্যান, মেট্রোপলিটন এরিয়ার উদাহরণ হচ্ছে কি দাঁড়াচ্ছে? ওয়াইম্যাক্স। ওকে, এরপরে চলে যাচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশ। বাস্তব মানে কি? রিয়েলিটি, আর কৃত্রিম মানে কি? ভার্চুয়াল। সো ভার্চুয়াল রিয়েলিটি খুব সহজে অ্যান্সার করা যায়। হ্যাঁ, এমন ভাবে কৃত্রিম পরিবেশ উপস্থাপন করে যা বাস্তবের মতন মনে হয়। এখানে যেটা যোগ আছে, যোগের আগে আমরা অপশনে দেখব যে অপশনে সবগুলো হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে ফার্স্টে এই যে বাইনারিটা আছে সেটাকে আমরা হেক্সাডেসিমাল করে ফেলবো। একটা বাইনারিকে হেক্সাডেসিমাল করার জন্য যেটা করতে হয়, তার দশমিক নাই মানে ডান দিকে ধরে নিব, 4টা অংশ নিয়ে কাজ করে। এবং প্রত্যেকটির মান বের করার জন্য ডান সাইড থেকে ব্যবহার করা হয় 1 2 4 8, অক্টাল হলে 1 2 4 হতো। এরপরে যেটা করতে হবে, 0-র নিচে যা আছে তা বাদ দিয়ে বাকিগুলোকে কাউন্ট করতে হবে। তাহলে অবশিষ্ট কি থাকলো? 4। তাহলে এটার হেক্সাডেসিমাল মান হলো 4, আর পরে হেক্সাডেসিমাল দেওয়াই আছে। তো একটা হেক্সাডেসিমালের সাথে পরের যে হেক্সাডেসিমাল মানটা পেলাম সেটা যোগ করব। হেক্সাডেসিমালেই যোগ করছি কারণ অপশন সবগুলো হেক্সাডেসিমাল। তো বি মানে আমরা জানি এখানে যে বি ব্যবহার করা হয়েছে, বি মানে হচ্ছে 11। বি মানে কত? 11। 11 আর 4 কত হয়? 15। এবং আমরা জানি হেক্সাডেসিমালে 15 মানে হচ্ছে এফ। তো এফ আর এ বসে গেল, অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এ এফ। ওকে, এরপরে চলে যাচ্ছে এমন একটা অংশ আছে, এখানে ইনপুট হচ্ছে এ বি বার আছে, এখানে আছে বি বার। তারা দুজন একটি নর গেটের মধ্য দিয়ে গেছে। কার গেটের মধ্য দিয়ে? নর গেট। সো নর গেটের মধ্য দিয়ে বাঁকানো অংশের মধ্য দিয়ে গেলে কি যোগ, আর নটের মধ্য দিয়ে গেছে মানে কি? বার। তো এটার ফলাফল বের করতে হবে। সো আমরা একটু খেয়াল করি, এ বি বার আছে এবং এখানে আছে বি বার।
এদের উপরে কি একটা উপরে বার আছে, উপরে কি আছে একটা বার, এই বারটা যদি ভেঙে দিই যোগটা কি হয়ে যায় গুণ। আবার খেয়াল করে দেখি এবি ডাবল বার মানে কি এবি এবং বি মানে শুধু বি। সো বি ইন্টু বি যদি গুণ করি তাহলে কি হয়, বি ইন্টু বি গুণ করলে শুধু বি, তাহলে অ্যান্সার দাঁড়ালো এ বি। ওকে, মৌলিক উপপাদ্য অনুসারে। এবার এমন একটা ম্যাথ আছে, তো বলেছে এখানে এক্স এর মান 1 পেতে গেলে কি করতে হবে, যে এক্স রয়েছে এক্স এর মান যদি 1 পেতে চাই তাহলে কি করতে হবে। তো তার আগে আমরা একটু জানি যে এখানে যে গেটটি ব্যবহার করা হয়েছে এটাকে বলে এক চলক বিশিষ্ট নর, এক চলক বিশিষ্ট নর। তো মাথায় রাখবা এক চলক বিশিষ্ট দুই ইনপুটের নর গেটের মধ্য দিয়ে 0 গেলে 1 বের হয়, 1 গেলে 0, এবং এক চলক বিশিষ্ট দুই ইনপুটের ন্যান্ড গেটের মধ্য দিয়ে গেলেও একই ফলাফল বের হয়। তো এখানে 1 বের হয়েছে, তার মানে এখানে মানটা কত থাকা উচিত, এখানে যদি 1 পেতে যায় তাহলে এই মানটা কত হওয়া উচিত, এই মানটা 0 হতে হবে, এই মানটা কত হবে 0। মানে আমাকে বলেছে এক্স এর মান 1 পেতে গেলে এ বি এর মান কি হবে, তো আমি উল্টা দিক থেকে আসছি। সো এক্স এর মান যদি এখানে 1 হয় তার মানে এখানে মান কত হবে 0, আর এখানে 0 পেতে গেলে এ বি এর মান কি হওয়া লাগবে। অর গেটের ক্ষেত্রে অর গেট তো মিনিমাম একটা ইনপুট 1 হলেই 1 হয়ে যায়, যদি এখানে 0 পেতে চাই মানে এদের ফলাফল 0 পেতে চাই তাহলে এরও মান 0 হওয়া লাগবে এবং বি এর মানও কি হওয়া লাগবে 0, উভয়ের মান 0 হলে 0 0 যোগ করলে 0, এবং 0 কে যদি আমি এক চলক বিশিষ্ট দুই ইনপুটের নরের মধ্য দিয়ে পাঠাই তাহলে ফলাফল কত দাঁড়াচ্ছে 1, তাহলে ফলাফল অ্যান্সার হচ্ছে ডি। এরপরে চলে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ প্রোগ্রাম কোনটি, এটা লেটেস্ট কোশ্চেন, ঠিক আছে, চ্যাট জিটিপি। এবং চ্যাট জিটিপির কারণে ভবিষ্যৎ প্রজন্ম বেকারত্বের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, সে অনেক কাজ একা একা করে ফেলছে। এরপরে বলেছে সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কি, সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় ফাংশন হচ্ছে তার ইনপুট, ঠিক আছে। ইনপুটের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি স্ক্যানএফ, ঠিক আছে। পরের প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড নিয়ে জানতে চেয়েছে, আমি বললাম মূলত ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হটস্পট প্রযুক্তি এবং একটা হচ্ছে কি মোবাইল কমিউনিকেশন। এবং হটস্পট প্রযুক্তি 3 ধরনের, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড খুবই গুরুত্বপূর্ণ। এর স্ট্যান্ডার্ড হচ্ছে একটা জিনিস কমন, প্রত্যেকের ক্ষেত্রে IEEE 802.0 লেখা আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি লেখা আছে IEEE 802.0 লেখা আছে, ওকে। প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা কমন, যে জিনিসের সাথে পার্থক্য সেই জিনিসটা হচ্ছে আমরা সব থেকে কোনটা বেশি ব্যবহার করি বলো, এইগুলোর মধ্যে সব থেকে কোনটা বেশি ব্যবহার করি, অবশ্যই ওয়াইফাই। মনে রাখবা ওয়াইফাই এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11, ঠিক আছে। এখানে সব থেকে বিস্তৃত নেটওয়ার্কে কাজ করে কে, ওয়াইম্যাক্স, সব থেকে বড় সেটা হচ্ছে কি 1.6, আর বাকি কি থাকলো ব্লুটুথ, যে পূর্বে ব্যবহার করতাম আমরা, সেটা হচ্ছে কি 1.5। সো এই স্ট্যান্ডার্ড গুলো মনে রাখবা, স্ট্যান্ডার্ড থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। সো এবং তাহলে আমরা বুঝতে পারছি যে 1.1 মানে কি ওয়াইফাই, এবং একটু আগেই জানলাম ওয়াইফাই কে আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কি বলতে পারি, ল্যান্ড বলতে পারি, কি বলতে পারি, ল্যান্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার ডিকোডারের ইনপুট লাইন 3টি হলে সর্বোচ্চ আউটপুট কি হয়, একটা জিনিস মনে রাখবো, ডিকোডারের ইনপুট n হলে আউটপুট হয় 2n, ইনপুট কম হবে আউটপুট বেশি হবে। ইনপুট যদি 3টা হয় তাহলে আউটপুট হচ্ছে 2 অর্থাৎ 8, কত হবে 8। আর এনকোডারের ক্ষেত্রে কি হবে, এনকোডার ডিকোডারের ঠিক বিপরীত, ঠিক আছে। আশা করি এনকোডার থেকে প্রশ্ন পড়লেও তোমরা সেটা পারবা। এখানে বলেছে নিচের সি ভাষার সঠিক চলক কোনটি, ঠিক আছে। সো ফর এক্সাম্পল সঠিক চলক লেখার নিয়ম হচ্ছে, ধরো স্টুডেন্ট নাম্বার, দুইটা শব্দ লিখবা, যদি এদের দুইটা আলাদা শব্দ লিখো তাহলে এর মাঝে কি ইউজ করতে হবে, আন্ডারস্কোর, অথবা এমন ভাবে ইউজ করতে হবে স্টুডেন্ট স্পেস ছাড়া ইউজ করতে হবে, কিংবা এমন হতে পারে স্টুডেন্ট ধ্রুবক লিখতে হবে। আর ধ্রুবকও যদি লিখো তাহলে অবশ্যই যদি স্পেস দাও তাহলে আন্ডারস্কোর ইউজ করতে হবে। সো এখানে এখানে স্পেস আছে, এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, হবে না, তাহলে অ্যান্সার কি সি, কারণ এখানে আন্ডারস্কোর ইউজ করা হয়েছে, এটা কোনো ড্যাশ না, এটা কি আন্ডারস্কোর। আন্ডারস্কোর দিয়ে তুমি আলাদা দুইটা শব্দকে সংযোজন করতে পারবা। এখানে দুইটা মান বের করতে বলেছে, মান দুইটা হচ্ছে +15 এর মানের সাথে -16 এর মান জানতে চেয়েছে, -16 এর মান কি হবে সেটা জানতে চেয়েছে। তো তার আগে আমরা 15 বাইনারি বের করে নিব। আমরা 15 বাইনারি জানি 1 1 1 1, এবং কি +16 এর মান কত 1, 4টা 0। তো ফার্স্টে যেটা করব
15 যে মানটা আছে 111 সেটাকে 4টা বিট লিখলাম, বামে 4টা শূন্য দিয়ে তাকে 8 বিট পূরণ করে ফেললাম। 15 ধনাত্মক মান হলেই হবে, কিন্তু কি 16 ঋণাত্মক মান লাগবে। ঋণাত্মক মানের জন্য আমরা 16 যে মানটা আছে সেই মানটা লিখার পরে, 16 যে মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই মানটা লিখার পরে 3টা শূন্য দিয়ে দিলাম। এবার -16 এর মান বের করব 2 এর পরিপূরক পদ্ধতিতে। 2 এর পরিপূরক পদ্ধতিটা কিরকম হবে? 2 এর পরিপূরক পদ্ধতি একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তুমি ডান সাইড থেকে লিখবা যখন তোমরা ফার্স্ট ওয়ান পাবা, আই রিপিট, যখন তোমরা ফার্স্ট ওয়ান পাবা, ফার্স্ট ওয়ানকে 1 এর জায়গাতেই লিখে ফেলবা। 1 থাকলে 1ই লিখে ফেলবা। ফার্স্ট ওয়ান পাওয়ার পরে যতগুলো বিট থাকবে সেই বিটগুলো কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে। ওকে, সো পরিবর্তিত হওয়ার পরে যে মানটা পেলাম সেটা 2 এর পরিপূরকের মান। সো আমরা মানটা লিখি একটু, যা মানটা পেলাম। মানটা হচ্ছে 4টা 1 4টা 0। এবার যখন যোগ করব আমরা, এবার এই দুইটা মান পরস্পর কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করি 0 1 1, সবগুলো এগুলো সিম্পল যোগ, একদম সাধারণ যোগ, অর্থাৎ 8টা 1 কোন অপশনে আছে? সি তে। ওকে, আশা করি পারবো এবার। এরপরে একটা ট্যাগ ইউজ করা হয়েছে, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখানে খেয়াল করি, এই যে এই অংশটুকুতে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং এই অংশটুকুতে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে শুরু করা হয়েছে, দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে শুরু করা হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে শেষ করা হয়েছে। সো প্যারাগ্রাফ ট্যাগের পরে যা লেখা আছে এ, এরপরে সুপারস্ক্রিপ্টের ভিতরে কত লেখা আছে? 2। তার মানে সুপারস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কোনো কিছু লিখলে সেটা পাওয়ারে যায়, আর সাবস্ক্রিপ্টের এসইউ বি দ্বারা লিখলে সেটা বেজে আসে। তারপর এখানে ইকুয়াল আছে, ইকুয়াল লিখলাম, তারপর বি লিখলাম। বি এর পর আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়েছে, যার মধ্যে মানটা হচ্ছে কি 2। তাহলে কি a স্কয়ার ইকুয়াল বি স্কয়ার, অ্যান্সার বি। এরপরে একটা সরলীকরণ মান জানতে চেয়েছে। সরলীকরণ মান জানার জন্য আমার এখানে যে মানটা আছে সেটা লিখলাম, উপরে একটা বার আছে, তারপরে এখানে যা আছে সেটা লিখছি বি সি বার। তো খেয়াল করে দেখো, এখানে এ বি এবং সি এর উপরে যে লাল বারটা আছে সেই লাল বারটা কি করলাম? ভেঙে দিলাম। যোগটা কি হয়ে গেল? গুণ হয়ে গেল। আর পাশে যা ছিল সেটা আমি লিখে ফেলছি বি ইন্টু সি বার। তো খেয়াল করে দেখো, এখানে সবাই গুণ, এবং আমরা জানি সি ডাবল বার ইজ ইকুয়াল টু সি। তো খেয়াল করে দেখো, বি ইন্টু বি বার মানে কত? পরস্পর বিপরীত দুইটা জিনিস গুণ করলে কত হয়? 0। জিরোর সাথে পৃথিবী গুণ করলেও কত? 0, অলওয়েজ 0। এবার চলে আসছি কোনটি সত্য নয়। সত্য নয় বলতে এখানে প্রশ্নে বলা হয়েছে যে কিবোর্ড এবং মাউস সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মানে কি? যাই কিন্তু আসে না। হ্যাঁ, সেই ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করে, যা পাঠায় সেটা আসে না। তারপর বলছে সিঙ্গেল এসএমএস, কারোকে সিঙ্গেল এসএমএস পাঠালা সেটা হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে কি বোঝাচ্ছে? যেখানে রিসিভার একটা, তো কাউকে সিঙ্গেল এসএমএস পাঠাচ্ছ, রিসিভার কয়জন? একজনই, তাহলে সেটাকে ইউনিকাস্ট বলা যেতেই পারে। তারপর বলা হচ্ছে ভিডিও কনফারেন্স করছো কোনো একটা গ্রুপের মধ্যে কমিউনিকেশনকে বলা হয় মাল্টিকাস্ট, আর সবাইকে দিয়ে দিলে ব্রডকাস্ট। তো ভিডিও কনফারেন্স, মাল্টিকাস্ট, এই তিনটা হচ্ছে সত্য। তাহলে সত্য নয় কোনটা? সত্য নয় হচ্ছে কি ইউএসবি পোর্ট, ইউএসবি প্যারালাল। এখানে বলা হয়েছে ইউএসবি প্যারালাল বলা হয়েছে, ইউএসবি প্যারালাল না। আর ইউএসবি যে প্রসেসে ডেটা ট্রান্সমিট করে সেটাকে বলা হচ্ছে সিরিয়াল। ওকে, তাহলে এটা সত্য নয়। পরবর্তী প্রশ্ন, এমন একটা প্রশ্ন আছে, সো খেয়াল করে দেখো, এবি কে যদি এক্স নরের মধ্যে দিয়ে পাঠাই, আমরা জানি কোনো কিছু বাঁকানো অংশের মধ্যে দিয়ে গেলে সেটা কি? যোগ। ওকে, আরেকটা বাঁকানো অংশ থাকলে সেটা কি? যোগের চারিপাশে এরকম একটা শেপ আসে, যেটাকে আমরা অনেকে এই চিহ্নটার নাম জানি না, এটাকে বলা হয় মডুলার টু সাম, এবং নট আছে তার মানে কি? বার। এ এক্সঅর বি বার। ওকে, তাহলে চিহ্ন দেখেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। ফুল অ্যাডারের ইনপুট এবং আউটপুট কত? আমরা জানি বাইনারি যোগের জন্য দুই ধরনের অ্যাডার ব্যবহার করা হয়, হাফ অ্যাডার এবং কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের একটা মিল রয়েছে, দুজনেরই আউটপুট দুইটা। দুজনেরই আউটপুট কয়টা? দুইটা, ঠিক আছে। আর অমিলটা হচ্ছে হাফ অ্যাডারের ইনপুট দুইটা, মানে দুইটা বাইনারি বিট যোগ করে, আর ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তিনটা, মানে তিনটা বাইনারি বিট যোগ করে। তো তাহলে ফুল অ্যাডারের ইনপুট কয়টা? তিনটা, আর আউটপুট কয়টা? দুইটা। তাহলে 3 টু অ্যান্সার। এরপরে চলে আসছি নিচের কোন ক্যাবলের ডেটা
প্রবাহের হার সর্বোচ্চ, ওয়্যারের মধ্যে সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে কি ফাইবার অপটিক্যাল কেবল, নিঃসন্দেহে, কারণ সেটা আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে। আলো হিসাবে সে লেজার ব্যবহার করে এবং লেজার 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। সি প্রোগ্রামে কিবোর্ডে ইনপুট দিতে কি ব্যবহার করা হয় একটু আগে আলোচনা করলাম, স্ক্যানএফ। ইনপুটের জন্য ব্যবহার করা হয় স্ক্যানএফ। তারপরে বিসিডি কোড কত বিটের? বিসিডিতে একটি অঙ্কের জন্য 4টি করে বিট প্রয়োজন হয়, ঠিক আছে, 2টা হলে 8টি, ঠিক আছে, এভাবে 4-এর গুণিতক আকারে বাড়তে থাকে। এখানে তো 4 অপশন নাই, তাহলে উত্তর হবে কোনোটিই নয়। এরপরে অনাকাঙ্ক্ষিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? ধরো আমি হ্যাকিং এর উদ্দেশ্যে কারো ফোনে একটা লিঙ্ক পাঠালাম, তাহলে আমি হচ্ছে একজন স্প্যামার, আর পাঠানো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্প্যামিং। এবার সে কিগুলো লিঙ্কে ক্লিক করে তার ইনফরমেশন দিয়ে দিল নকল ওয়েবসাইটটাতে, এটা হচ্ছে ফিশিং। এবার তার তথ্য নিয়ে আমি তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ফেললাম, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হ্যাকিং। সো এই অনাকাঙ্ক্ষিত এসএমএস পাঠানোকে কি বলা হচ্ছে? স্প্যামিং, ঠিক আছে। বাট স্প্যামিং থেকে ফিশিং না হলে হ্যাকিং হয় না। এরপরে একটা সংখ্যা বলা হয়েছে, যদি কোনো সংখ্যার পূর্ণাংশের সাথে সাথে ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ। ফ্লোটকে বলা হয় রিয়েল ডেটা টাইপ, পূর্ণাংশের সাথে সাথে ভগ্নাংশ থাকে। আর ইন্ট মানে শুধু পূর্ণাংশ, এটাকে বলা হয় প্রাইমারি ডেটা টাইপ। কি বলা হয়? প্রাইমারি ডেটা টাইপ। ওকে, এবার বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? মানে আমরা যে প্রজন্মের কম্পিউটার ব্যবহার করছি, আমরা হচ্ছে 5ম প্রজন্মে চলে এসেছি, ঠিক আছে, সরি 6ষ্ঠ প্রজন্মে চলে এসেছি, সব থেকে লেটেস্ট যে প্রজন্ম, তো এই প্রজন্মেতেই এটা ব্যবহার করা হয়। সো এই ছিল রাজশাহী ইউনিভার্সিটির বিগত সালের প্রশ্ন। তবে আরো কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো আসলে মূলত ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে না। আমরা অনেকে হয়তো জানি না যে ইন্টারমিডিয়েটের পরীক্ষার পরে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোর 2টি অংশ থাকে। একটি হচ্ছে কম্পিউটার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, আর একটা হচ্ছে কম্পিউটার অংশটুকু। সো কম্পিউটার একটা বিস্তৃত অংশ। সাধারণত এই ধরনের অল্প মার্কসের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য তোমার আলাদাভাবে পরিশ্রম করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো আশা করি তোমরা কম্পিউটার অংশটুকু একটু প্র্যাকটিস করবা, আলাদাভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি আজকে ক্লাস শেষ করব, তবে তার আগে একটা কথা বলে দিতে চাই যে একজন স্টুডেন্টের চান্স পাওয়ার জন্য, ঠিক আছে, সব থেকে যে বিষয়টা আমি গুরুত্ব বলে মনে করি যে সুস্থভাবে, ঠিক আছে, ওই যে 1 ঘন্টা এক্সাম দিচ্ছ, ঠিক আছে, 1 ঘন্টা ইন টাইমের মধ্যে কনফিডেন্টলি অ্যান্সার করাটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমার কাছে তোমার পড়াশোনা অনুযায়ী তোমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই তুমি পূরণ করবা, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো যে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে বা অ্যাডমিশন লেভেলে যার পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল যার যত ভালো ছিল, তার কনফিডেন্স তত বেশি থাকবে, আর যার কনফিডেন্স যত ভালো তার এক্সামটা তত ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। আজকে তো আমি অনেকগুলো প্রশ্ন সলভ করলাম, প্রায় অলমোস্ট আমি 47 বা 50টা প্রশ্ন সলভ করেছি। এই যে এতগুলো প্রশ্ন রয়েছে, এতগুলো প্রশ্নের মধ্যে তোমরা কয়টা প্রশ্ন কমন পাচ্ছ বা এখান থেকে কতটুকু উপকারে আসছে সেটা আমাকে জানাবা। আশা করি তোমাদের মাধ্যমে আমি আরো স্টুডেন্টদের কাছে এই তথ্যটা পৌঁছে দিতে পারবো। এই বছর না হোক পরবর্তীতে যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তারাও এখান থেকে উপকৃত হোক। তো আজকে আমি এই বলে শেষ করছি। সবাইকে শুভকামনা রইল আগামী দিনের জন্য। আর আজকের ক্লাসটা মূলত হচ্ছে 1 আওয়ার প্রিপারেশন, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টের অতিরিক্ত সময় ব্যয় করে এই আইসিটির প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই লাস্টের 1 ঘন্টার এই ক্লাসটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তো শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি ক্লাসে।